Hello everyone, welcome to my channel, my school tutorial. দেখো আগের ভিডিওতে আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স সম্পর্কে সামান্য একটু ধারণা করেছি, যেটার গঠন প্রণালী, চেনবার উপায় এসব আমরা শিখেছি। আজ দেখো আরও কিছু টেন্স, আরও কিছু বাক্য আছে যেগুলো আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের মধ্যে আনতে পারি। কি 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 সেইগুলো দেখো। চিরন্তন সত্য বোঝালে, কোনো বাক্যের দ্বারা যদি চিরন্তন সত্য বোঝায়, অর্থাৎ পৃথিবী সূর্যের চারিদিকে ঘোরে, কিংবা তুমি বলতেই পারো যে চাঁদ পৃথিবীর চারিদিকে ঘোরে, এগুলো ইটারনাল ট্রুথ, মানে চিরন্তন সত্য, এইগুলো কোনো চেঞ্জ হবে না কোনো দিনও। বায়ু বয়, বায়ু সারা আদিকাল থেকে বইছে, এখনও বইছে, বা পৃথিবী ধ্বংস হওয়া অব্দিও বইবে। তাহলে সেইগুলো, যেমন সূর্য পূর্ব দিকে ওঠে, তাহলে দেখো the sun rises in the east, এটা কোনোদিনও চেঞ্জ হবে না। দি সান রাইজেস ইন দ্য ইস্ট, সূর্য কিন্তু প্রতিদিন পূর্ব দিক থেকেই ওঠে, আদিকাল থেকে উঠে এসছে এবং ধ্বংস অবধি উঠে আসবে, এর কোনো চেঞ্জ হবে না। কোনোদিন পশ্চিম দিক থেকে কিন্তু সূর্য উদিত হবে না, অস্ত যাবে। সেটাও একটা চিরন্তন সত্য যে সূর্য পশ্চিম দিকে অস্ত যায়। পৃথিবী সূর্যের চারিদিকে ঘোরে, তাহলে লেখো দি আর্থ মুভস রাউন্ড দি সান। এবার এটা গেল চিরন্তন সত্য। এবার তুমি কাউকে উপদেশ করছো, তুমি কাউকে আদেশ করছো, এই ধরনের যদি কিছু হয়, এই ধরনের কোনো বাক্য যদি হয়, তাহলে সেগুলোও কিন্তু এই আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে করতে পারি। কীরকম? সর্বদা সত্য কথা বলবে, অলওয়েজ স্পিক দ্য ট্রুথ। দরজাটি বন্ধ করো না, ডু নট ওপেন দ্য ডোর। কিংবা ওটা খেও না, ডোন্ট ইট ইট, তাই না? ডোন্ট ইট ইট, এইরকম আর কি। সর্বদা সত্য কথা কখনো মিথ্যা কথা বলবে না, ডোন্ট টেল লাই, কখনো মিথ্যা কথা বলবে না। এবার দেখো যে ইতিহাসের ঘটনাকে আমরা বর্তমানে প্রকাশ করার জন্য, আরও ভালোভাবে প্রকাশ করার জন্য, অর্থাৎ যে ঐতিহাসিক ঘটনাটা যেন এখনই ঘটেছে, মানে আরও উজ্জ্বল করে তোলার জন্য, আরও ভালোভাবে প্রতিস্থাপন করার জন্য কিন্তু আমরা এই ঐতিহাসিক ঘটনাকে কিছু কিছু ক্ষেত্রে আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে লিখতে পারি। যেমন এখানে দেখো একটা উদাহরণ আছে, পুরু আলেকজান্ডারের সাথে সাহসের সাথে যুদ্ধ করলেন, তাহলে লেখো পুরু ফাইটস। তোমরা জানো যে আমরা আগে শিখেছি যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হলে থার্ড পারসন সিঙ্গুলারের ক্ষেত্রে ভার্বের সাথে এস বা ইয়ের যোগ হয়, এখানে এর যোগ হয়েছে। তাহলে পুরু ফাইটস ব্রেভলি, কেমন করে যুদ্ধ করেছে? ব্রেভলি, মানে সাহসের সঙ্গে। এবার কার সাথে? দেখো এখানে সাথে, এখানে কিন্তু উইথ দিলে হবে না, এখানে কিন্তু বিরুদ্ধে, অর্থাৎ আলেকজান্ডারের বিরুদ্ধে যুদ্ধ করেছে, তাহলে এগেইনস্ট। তাহলে ব্রেভলি এগেইনস্ট কে? আলেকজান্ডার। কেমন? এইসব ক্ষেত্রে আমরা এগুলো আনতে পারি। এবার দেখো এটা গেল। এবার দেখো একটা বাক্যকে তুমি কত রকমভাবে উপস্থাপন করতে পারো। তুমি বলছো যে তুমি সর্বদা সত্য কথা বলবে, আমি বলছি না আমি সত্য কথা বলবো না। আর একজন বলছে তুমি কি সত্য কথা বলবে না, আর একজন বলছে তুমি কি সত্য কথা বলবে। দেখো 4 রকমভাবে একটা বাক্যকে উপস্থাপন করা যায়। তাহলে সেক্ষেত্রে তার নিয়ম, গঠনমূলক একটা নিয়মও রয়েছে। তাহলে দেখো আমরা প্রথমে দেখে নিই যে ডিফারেন্ট কাইন্ড অফ সেন্টেন্স, অর্থাৎ গঠন অনুসারে বাক্যের রূপ কটি কীরকম। দেখো অ্যাফার্মেটিভ সেন্টেন্স মানে হ্যাঁ বোধক, অর্থাৎ
তুমি সর্বদা সত্য কথা বলবে বা বলো, তুমি সত্য কথা বলো। এই বাক্য দিয়ে কি হচ্ছে না, একটা হ্যাঁ বোধক অর্থাৎ পজিটিভ হ্যাঁ বোধক বোধ তৈরি হচ্ছে, ভাব তৈরি হচ্ছে। তাই এটাকে আমরা বলবো অ্যাফার্মেটিভ সেন্টেন্স বা হ্যাঁ বোধক বাক্য। অর্থাৎ যে বাক্যের দ্বারা হ্যাঁ বোধক ভাব তৈরি হয় তাকেই অ্যাফার্মেটিভ সেন্টেন্স বলে। যেমন সে বই পড়ে। ওকে, এবার দেখো নেগেটিভ সেন্টেন্স, অর্থাৎ যে বাক্যের দ্বারা না বোধক ভাব তৈরি হবে বা না বোধক অর্থ তৈরি হবে তাকে নেগেটিভ সেন্টেন্স বলা হয়। সে সে বই পড়ে না, সে বই পড়ে না, অর্থাৎ এটা না তৈরি হচ্ছে, তাহলে এটা নেগেটিভ হয়ে গেল। এবার দেখো ইন্টারোগেটিভ সেন্টেন্স, তুমি এবার বললো সে কি বই পড়ে, অর্থাৎ তুমি কাউকে কোনো বাক্যের দ্বারা প্রশ্নের ভাব তৈরি করলে সেটা হবে প্রশ্নবোধক বাক্য। ওকে, যেমন সে কি বই পড়ে, তাহলে তুমি এটা প্রশ্ন করছো, মানে জিজ্ঞাসা করছো। তাহলে জিজ্ঞাসা করা হলো, কোনো বাক্যের দ্বারা কিছু জিজ্ঞাসা করা হলে সেটা হয় কি প্রশ্নবোধক বাক্য বা ইন্টারোগেটিভ বাক্য, ইন্টারোগেটিভ সেন্টেন্স। এবার দেখো, আবার তুমি বললে যে সে কি বই পড়ে না, অর্থাৎ এখানে তুমি প্রশ্নও করছো অর্থাৎ জিজ্ঞাসাও করছো, আবার তার মধ্যে একটা নাও রয়েছে। তাহলে সেক্ষেত্রে কি হবে, নেগেটিভ ইন্টারোগেটিভ সেন্টেন্স হবে, অর্থাৎ না প্রশ্নবোধক বাক্য। ঠিক আছে, আমরা অলরেডি এটা শিখে ফেলেছি, সে বই পড়ে। দেখো তোমরা জানো যে প্রথমে সাবজেক্ট, তারপরে কি ভার্ব, পরে রিড, তাই না, রিড। এবার কি পড়ে, বই পড়ে মানে বুক। এবার দেখো তোমার সাবজেক্টকে চেপে ধরো, সাবজেক্টটা কি নিশ্চয়ই এটা জানো, বুঝতে অসুবিধা হলে থার্ড পার্সন। এবার থার্ড পার্সনের কি একটা না অনেক, মানে সিঙ্গুলার না প্লুরাল, এটা সিঙ্গুলার। তাহলে কি হবে, এই ভার্বের সাথে মেন ভার্বের সঙ্গে একটা কি হবে, এস যোগ হবে, কেমন, তাহলে হি রিডস বুক। তাহলে এটা এটা আমরা শিখে ফেলেছি, তাই না। এবার বাকি তিনটে এইগুলো আমরা শিখবো, এগুলোও খুব সহজ। ঠিক আছে, এগুলোও খুব সহজ। তা এগুলো তোমরা খুব ইজিলি যদি মন দিয়ে দেখো, খুব ইজিলি আমরা এগুলো ধরতে পারবো। ঠিক আছে, তো আজকে এই অবধি। তোমরা ভালো করে ভিডিওটা দেখো, তাহলে ভালোভাবে শিখতে পারবে, বুঝতে পারবে। একদম বেসিক ইংলিশ, মানে বেসিক থেকে আমরা শিখব, কেমন। আমরা হাইফাই লেভেলে যাব না। আমরা সাধারণত আমরা জানি যে এখন 9-10-এর স্টুডেন্টরা যারা আছে তারা ভালোভাবে একটা বাক্য তৈরি করতে পারে না, মানে অসুবিধা ফেস করে। কেন করে, এই আমাদের গোড়া থেকে আমরা শিখে শিখে যাই না, হট করে গিয়ে উপর লেভেলে গিয়ে টেন্স, ন্যারেশন, ভয়েস চেঞ্জ এগুলো চলে আসে, ওই জন্য আমরা মানে প্রবলেম ফেস করি, কেমন। তাহলে আমরা যদি এইরকম গোড়া থেকে আস্তে আস্তে শিখতে যাই, তাহলে কিন্তু আমাদের সেই প্রবলেমটা থাকবে না। ঠিক আছে, তাহলে আজকে মতো এই অবধি। সবাইকে ধন্যবাদ। আর যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে, তোমরা আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব এবং একটা লাইক দিয়ে আমাকে উৎসাহিত করো। ধন্যবাদ।